মে মাসে দেশে জীবনযাত্রার খরচ কমেছে বলে দাবি করছে সরকার। সরকারি হিসেবে অর্থ বছরের 11তম মাসে দেশে গড় মূল্যস্ফীতি হার 0.3% কমে 5.26% দাঁড়িয়েছে। এটি সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও কম। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এপ্রিলে মূল্যস্ফীতি ছিল 5.56%। চলতি অর্থ বছরের গড় লক্ষ্যমাত্রা ধরা আছে 5.4-এ। মন্ত্রী বলেন, মেতে চাল, মশলা ও সবজি সহ অনেক খাদ্যপণ্যের দাম কমায় খাদ্য মূল্যস্ফীতি সহনীয় হয়। তবে এই সময়ে খাদ্য বহির্ভূত পণ্যের দাম বেড়েছে। এম এ মান্নান জানান, নতুন দরিদ্র মানুষের সংখ্যা নিয়ে বেসরকারি গবেষণা সংস্থাগুলোর জরিপের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তাই সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ নিয়ে অচিরেই জরিপ চালাবে। দর্শক, সরকারের দাবি অর্থ বছরের 11তম মাসে মূল্যস্ফীতির হার আরও কমে 5.26-এ নেমেছে। এটি সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও কম। কিন্তু বাজার কি তাই বলছে? নিত্য পণ্যের বাড়তি দাম নিয়ে সাধারণ মানুষের অস্বস্তি যে মাত্রায় বেড়েছে তা তো মূল্যস্ফীতির হারের চেয়ে অনেক বেশি। তাহলে গড় মিল বা গোজা মিলটা কোথায়? এটি আমরা শুনতে চাই একজন অর্থনীতিবিদের কাছে। যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। আপনাকে স্বাগত একাত্তর অর্থযোগে। আর শুরুতেই জানতে চাই, মে মাসে মূল্যস্ফীতির হার কমে 5.26-এ নেমেছে। আপনি বাজারে যান বা হয়তো ঘরে বসেই টের পান যে বাজারের পণ্যগুলোর কি অবস্থা দামের। আপনার কি মনে হয় মূল্যস্ফীতির সরকারি হার কি ঠিক আছে? ধন্যবাদ। আমাদের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করে। মূল্যস্ফীতি কমা আর মূল্য কিংবা দাম কমা, এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আছে। আমরা যারা ভোক্তা, আমরা যখন বাজারে যাই, যখন দেখি যে দাম আগের থেকে বাড়তি, অবশ্যই আমাদের ক্রয় ক্ষমতাকে আপনার কমিয়ে দেয়। এখন প্রশ্ন হলো, সরকার যেটা বলছে যে টার্গেট ছিল 5.4, সেটা নেমে এসছে 5.26%। তার মানে কি? তার মানে বাজারে দাম বেড়েছে 5.26%। দাম কিন্তু বেড়েছে, কিন্তু একটা প্রজেকশন ছিল দাম 5.4% বাড়তে পারে। অর্থাৎ গত বছর একই সময়ে আপনার দাম যেটা ছিল তার থেকে 5 টাকা 40 পয়সা বাড়া, গত 100 টাকার মধ্যে সেখানে বেড়েছে 5 টাকা 26 পয়সা। এখন ভোক্তাদের অনেক সময় যেটা হয়, আমি দেখি যে সাধারণভাবে যখন মূল্যস্ফীতির রেটকে, হারকে আপনার চিন্তা করে, মূল্যস্ফীতি কমে যাওয়া মনে করা হয় যে দাম কমেছে। দাম তো কমে নাই। ফলে ওই যে আপনার দাম বেড়েছে, একটু কম হারে বেড়েছে, সেটাই আপনার গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্স বলছে। অন্যদিকে যে বিষয়টা, সেটা হলো যে আপনি যখন একটা সরকারি সংস্থা বা যে কোনো সংস্থা যখন আপনার বিভিন্ন ধরনের আপনার দামের ডাটা কালেক্ট করার পরে যখন কিছু অ্যানালাইসিস করে, সেখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। কিন্তু এই স্টোরির মধ্যে যেটা আছে, এই স্টোরির মধ্যে আপনার আছে যে দাম বেড়েছে 5.26% হারে। এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে আপনি এই করার সময় মানুষের আয় কমে যাচ্ছে, অনেক মানুষের। তো আয় যদি কমে যায়, তারপরে যদি আপনার দাম বেড়ে যায়, তাহলে দুইটা মিলে আপনার পার্চেসিং পাওয়ারের সংকোচন অনেক বেশি হয়। অনেক সময় যেটা হয় যে যেই পরিমাণে আপনার আয় বাড়ছে, তার থেকে যদি কম হারে যদি আপনার দাম বাড়ে, আমাদের পার্চেসিং পাওয়ার বাড়ে। জি, ডক্টর মোহাম্মদ হেলাল, আপনি আছেন আমাদের সঙ্গে। আমরা একটু দেখে আসি পরিকল্পনা মন্ত্রী মূল্যস্ফীতি নিয়ে কি বলেছেন। আপনাদেরকে বলেছিলাম 5.56 এপ্রিলের লাস্টে, মের লাস্টে 5.26, তার মানে 0.30 কমেছে, হুইচ ইজ গুড নিউজ ফর আস। খাদ্য বহির্ভূত অন্যান্য আইটেম যেগুলো, ওখানে একটু বেড়েছে। নতুন যারা পুয়ার হলো সংখ্যা কিন্তু ওয়াইডলি 1 কোটি থেকে 5 কোটি পর্যন্ত, তাদের বিভিন্ন সংস্থা থেকে আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। আমি নিজেও কনফিউজ আসলে কোনটা ফিগার। আমরা আরেকটা ধারণা জরিপ করার জন্য পরিসংখ্যান সচিব মহোদয়কে অনুরোধ করব শিগগিরই। ডক্টর মোহাম্মদ হেলাল, আগামী অর্থ বছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5.3-এ। করোনা প্রভাবে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা এখনো নাজুক আমরা দেখতেই পাই। এই বাস্তবতায় মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কমিয়ে ধরা কি ঠিক হলো? হ্যাঁ, আপনি একটা জিনিস খেয়াল করেন, প্রথমে যে কথাটা ছিলাম
যে মূল্যস্ফীতি যদি শূন্য হয়, শূন্য হলেই বুঝবেন যে গতবার যা দাম ছিল এইবার একই দামে আপনি কিনতে পারছেন। আর যদি এটা 5.3% হয়, তার মানে গতবার যা দাম ছিল তার থেকে 5 টাকা 30 পয়সা দাম বেড়ে যাবে 100 টাকায়। এখন বর্তমান অবস্থায় যেখানে মানুষের আয় কমে গেছে, অনেক অনেক প্রান্তিক মানুষের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আয় কমে গেছে। এখন নাম্বার নিয়ে আমাদের বিতর্ক থাকতে পারে যে বেসরকারি সংস্থাগুলো যে নাম্বারটা দিয়েছে 1,62,00,000, সেটা নিয়ে ডিবেট থাকতে পারে, কিন্তু মানুষের যে আয় কমেছে অনেক মানুষের, সেটা সত্য বাস্তবতা। এখন সেই জায়গায় আপনার 5.3% রাখতে পারলেও সেটা আপনার বার্ডেন। এখন যে প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে টার্গেটটা ধরা হয়েছে মূল্যস্ফীতির, সেটা কি অ্যাচিভেবল কিনা। এখন সেটা আপনার অনেক কিছুর উপর নির্ভর করবে। যে আমাদের এই মূল্যস্ফীতির একটা নিয়ামক হলো বাংলাদেশ ব্যাংক যখন মুদ্রা সরবরাহ বাড়ায়, বাজারে যখন মানির ফ্লো বাড়িয়ে দেয়, হ্যাঁ, অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা চিন্তা করে মানুষের হাতে অনেক বেশি টাকা গেলে সঞ্চয় বেশি করবে, লোন বেশি হবে, হ্যাঁ, মানুষের ভোগ বেশি হবে, এই সব কিছু করে সেটা সে ধরনের এক্সপানশন কতটা হবে তার উপর নির্ভর করে। অন্যদিকে আপনার উৎপাদনের দিক থেকে যদি আপনার ভালো উৎপাদন হয়, অথবা আমি বৈশ্বিক লেভেলে আপনার যে আমদানি করছি আমরা, সেগুলোর দাম যদি না বেড়ে গিয়ে কমে যায়, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করবে যে জি বছর বছর থেকে আপনার কোন জায়গায় দাঁড়াবে। জি হলো যে ডক্টর মোহাম্মদ হেলাল, আরেকটি বিষয়ে যদি একটু বলেন, আমরা একেবারে আলোচনার শেষ পর্যায়ে। কনজিউমার প্রাইস ইনফ্লেশন বা সিপিআই উন্নত দেশে অর্থনীতির গতিধারা মাপার প্রধান সূচক আমরা জানি, তাই এটি নির্ভরযোগ্য হতে হয়। আমাদের দেশে মূল্যস্ফীতির নিয়মিত জরিপটি কিভাবে বিশ্বাসযোগ্য করা যায়? এখন বিশ্বাসযোগ্যতা তো একটা বিষয়, যেমন আমরা এই গভর্নমেন্টের মূল্যস্ফীতি কিংবা আপনার জিডিপির ফিগার সবকিছুই তো আপনার আসছে একটা সংস্থা থেকে, সেটা বিবিএস। এখন সেই যে আপনার তথ্যপত্র আসছে সেগুলোর বেসিসে কিন্তু আপনার আমাদের রেকর্ডে সেগুলো আসছে, এবং ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB তারাও কিন্তু আপনার সেগুলোর বেসিসে আপনার সবকিছু করছে। এখন বিশ্বাসযোগ্য তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে এগুলি ব্যবহার করা হচ্ছে। এখন নতুন নতুন কিছু প্রশ্ন আসছে যে তথ্যগুলো সেখান থেকে আসছে তার মানে তার সাথে অন্যান্য অনেক আপনার কি বলে মানে কাউন্টার তথ্যের কিছু অমিল আমরা দেখতে পাই। তো সেখানে আমাদের হাতে আর সতর্ক হতে হবে। কিন্তু বিশ্বাসযোগ্য করার জন্য আমি এখনো বলি না যে এটা একদম অবিশ্বাসযোগ্য হয়ে গেছে, বা আমাদের অন্য কোনো উইং নাই যেখান থেকে আপনার এটা কাউন্টার আরেকটা আপনার তথ্য পেতে পারি যেখান থেকে আমরা কম্পেয়ার করতে পারি। ফলে আমাদেরকে এর উপর নির্ভর করতে হচ্ছে। তবে আপনি যে কথাটা বললেন বিশ্বাসযোগ্যতা, সারা বিশ্বে যেখানে আপনার সকল অর্থনীতি আপনার এক-দুটা বাদ দিয়ে সংকোচন হচ্ছে, সেখানে বাংলাদেশে যদি অনেক বেশি এক্সপানশন হয়, সেটা আমাদের বিশ্বাসযোগ্যতাকে হারাইতে পারে, বিশ্বাসযোগ্যতা ক্ষেত্রে কাজ করতে পারে। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য, সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য।